প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এই অনুষ্ঠানে আমরা কথা বলি ফুসফুসের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এবং চেষ্টা করি সমাধান আপনাদের কাছে পৌঁছে দিতে। আজকে কথা বলতে যাচ্ছি যে রোগ নিয়ে, সেই রোগে আক্রান্ত পৃথিবীতে ৭০ লক্ষের বেশি মানুষ। বলা হয় এটি পৃথিবীর তৃতীয় প্রধান মৃত্যুর কারণ। বিভিন্ন রোগে যারা আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে ফুসফুসের সবচেয়ে বেশি এই রোগে নাকি আক্রান্ত হয় এবং এই রোগটির নাম হচ্ছে সিওপিডি। নামটি অনেকের কাছে অপরিচিত হলেও রোগটি কিন্তু আমাদের দেশে অনেক বেশি। এ নিয়ে আমরা আজকে কথা বলবো, জানবো সিওপিডি রোগটি কি, তার চিকিৎসা কি এবং কি করণীয়। এবং কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন স্যার, আমাদের দেশের কিংবদন্তি চিকিৎসক, বক্ষব্যাধি চিকিৎসার অন্যতম পথিকৃৎ। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আমরা সিওপিডি নিয়ে কথা বলি। সিওপিডি নিয়ে আমাদের অনেক রোগীরা এখন একটু একটু করে জানছে, কিন্তু এখনও আছে অনেকে তারা জানেই না এই রোগটি কি। তো প্রথমে একটু জানতে চাই সিওপিডি রোগটি কি। সিওপিডি তো একটা সংক্ষেপে শব্দ। এটার মূল অর্থ হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা একটা দীর্ঘস্থায়ী ইনফ্ল্যামেটরি ডিজিজ। আসলে এটা শ্বাসনালীতে আমাদের যে এয়ারওয়ে আছে, ছোট বড় এগুলোকে এফেক্ট করে। ইনিশিয়ালি ছোটোগুলো এফেক্টেড হয়, তারপর বড়গুলো এফেক্টেড হয়। আর আমাদের যে অ্যালভিউলাই বলি আমরা, যে লাং যে প্যারেনকাইমা আছে ফুসফুসের, সেগুলো এফেক্টেড হয়। অর্থাৎ পুরো শ্বাসনালীটাই এফেক্টেড হয়। এয়ারওয়ে অ্যালভিউলাই দুটো এফেক্টেড হয় এবং এটা এই ইনফ্ল্যামেশনটা হচ্ছে প্রগ্রেসিভ ইন নেচার। অর্থাৎ আমাদের যে কারণে এটা হয় সেই কারণ থেকে চলে আসলেও কিন্তু এটা চলতে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি যে তুষের আগুনের মতো। অর্থাৎ তুষের আগুন যেমন আস্তে আস্তে জ্বলতে থাকে, এক্স্যাক্টলি এটা জ্বলতেই থাকে। এটা এই জন্যই কিন্তু লাঙের কার্যকারিতা আস্তে আস্তে কমে যায়। সেই জন্য সিওপিডিটার ভয়াবহতা এত বেশি এই কারণেই। অর্থাৎ পেশেন্ট যখন একবার এটাতে আক্রান্ত হয়, সে কিন্তু লাইফ লং এটা রোগী হয়ে গেল। এটা এমন নয় যে শ্বাসকষ্ট হলো, ওষুধ নিল, সে ভালো হয়ে গেল, তারপর ওষুধ লাগছে না, তা কিন্তু না। তার যদি এটা ডায়াগনোসিস হয় যে তার সিওপিডি আছে, এটা একটা ক্রনিক ডিজিজ, ইনফ্লামেশনটা চলবে, তার ওষুধও লাগবে আজীবন। শুধু পার্থক্য হচ্ছে যে কারণে এটা হচ্ছে সেই কারণ থেকে যদি সে সরে আসে, তাহলে তার ডিজিজ প্রগ্রেশনটা স্লো হবে, কিন্তু বন্ধ হবে না। আচ্ছা, তো এই কারণগুলো একটু জানতে চাই, কি কি কারণে এই রোগটি হচ্ছে? এই কারণ তো অনেক কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে ধূমপান। একেবারে প্রধান কারণ যদি আমরা বলে থাকি ধূমপান, পাশাপাশি হচ্ছে বায়ু দূষণ, আর এর পাশাপাশি একটা বড় জনগোষ্ঠী হচ্ছে আমরা বায়োমাস ফুয়েল ওয়ার্কার যাদেরকে বলে থাকি। অর্থাৎ আমাদের গ্রামে যে যারা খড়ি চুলা রান্না করছে, যারা পাতায় রান্না করছে, যারা খড়ের দিয়ে রান্না করছে, তারা যখন এক্সপোজড হয় তাদের এই সিওপিডি অসুখটা হয়। এছাড়া হচ্ছে যেই জনগোষ্ঠী ইটের ভাটায় কাজ করে, যাদের ধোঁয়াতে এক্সপোজড হচ্ছে, অথবা যেই জনগোষ্ঠী রাস্তাঘাট নির্মাণে কাজ করে, যেখানে এক্সপোজার টু ফিউমস হচ্ছে। আর এছাড়া হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন, যে আনপ্ল্যান আরবানাইজেশন একটা কারণ। কিন্তু যে প্ল্যান ছাড়া যে আমরা যে শহর যে বাসা বাড়িগুলো করছি, আনপ্ল্যান আরবানাইজেশন এটা একটা কারণ। আর হচ্ছে বাতাসে এক্সপোজার টু দ্য ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ আমাদের যে রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে যদি ইন্ডাস্ট্রি করে থাকি, ইন্ডাস্ট্রিয়াল যে ধোঁয়াগুলো নির্গত হচ্ছে, সেগুলো একটা কারণ। অর্থাৎ অ্যাজ ওয়েল আমরা বলতে পারি যে এনভায়রনমেন্টাল পলিউশন যে কারণে হয়ে থাকে, আর সাথে স্মোকিং, এ দুটো হচ্ছে সিওপিডির অন্যতম কারণ। তার মানে এই যে সমস্যাগুলো আপনি বলছেন যে বিভিন্ন ধরনের কারণ, এই কারণগুলো তো আমাদের দেশে চলছেই এবং রোগীও থাকছে। এদের মধ্যে বিশেষ করে মহিলাদেরকে বলা হয় তাদের হাঁপানি হয়েছে, অনেকে হাঁপানি চিকিৎসা নেয়। অ্যাজমা এবং সিওপিডি রোগটি, এই দুইটি রোগ কি একই রকম নাকি দুটির মধ্যে কোনো পার্থক্য রয়েছে? এই দুটো রোগ সম্পূর্ণ আলাদা। অ্যাজমাটা হচ্ছে একটা ইনফ্ল্যামেটরি অ্যালার্জিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, অর্থাৎ তার কোনো কারণে তার হাইপার সেন্সিটিভ থাকে কোনো একটা জিনিসের প্রতি, অ্যালার্জেন এক্সপোজড হলে তার শ্বাসনালীতে প্রদাহ হয়ে শ্বাসকষ্ট হচ্ছে। আমরা যদি সেই অ্যালার্জেনটাকে নিয়ন্ত্রণ করতে পারি, আর যদি তাকে অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশন দিতে পারি, তাহলে সেটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। কিন্তু সিওপিডি যে ইনফ্ল্যামেশনটা, সেটা প্রগ্রেসিভ এবং সেটা শ্বাসকষ্ট তার লাইফ লং থাকবে এবং তার লাইফ লং চিকিৎসা নিতে হবে। সেকেন্ড হচ্ছে
অ্যাজমাতে যে শ্বাসনালীর যে চেঞ্জটা হয় সেটা ট্রানজিয়েন্ট, একেবারে ক্ষণিকের জন্য। আচ্ছা, শ্বাস এটা শুরু হচ্ছে, ওষুধ দিলে আবার এটা ডাইলেট হয়ে নর্মাল হয়ে যাচ্ছে। কিন্তু সিওপিডিতে শ্বাসের যে চেঞ্জটা হয় এটা কিন্তু ইরিভার্সিবল, অর্থাৎ যেই চেঞ্জটা হচ্ছে সেটা কিন্তু কখনোই আগের অবস্থায় ফিরে যাবে না, ইরিভার্সিবল হচ্ছে। আরেকটা হচ্ছে অ্যাজমাতে লাঙের কোনো ক্ষতি হয় না কিন্তু, অর্থাৎ আমরা যে এয়ারওয়ে বলি অথবা অ্যালভিওলাই বলি দুটারই কোনো ক্ষতি হয় না, দুটাই কিন্তু নর্মাল থাকে। কিন্তু সিওপিডিতে দুটাইতেই ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ এয়ারওয়ে যেটা হয় সেটা সরু হয়ে যাচ্ছে, সেখানে যে গ্ল্যান্ডগুলো থাকে সেগুলো ফুলে যাচ্ছে, হাইপারট্রফি হচ্ছে, সে যে এয়ারওয়ে যে মাসেলটা থাকে সেটা হাইপারপ্লাসিয়া হচ্ছে। আর যে অ্যালভিওলাই থাকে, অ্যালভিওলার যে পার্টিশনগুলো আছে সেগুলো ভেঙে যায়, ভেঙে অ্যালভিওটা বড় হয়ে যাচ্ছে কিন্তু ফাংশনটা কমে যাচ্ছে। অর্থাৎ দুইটা ডিজিজের মানে ক্যারেক্টারিস্টিক সম্পূর্ণ আলাদা। কিন্তু আমরা বলি যে দুটাতেই শ্বাসকষ্ট হয়, কিন্তু অ্যাজমার যে চেঞ্জটা সেটা হচ্ছে রিভার্সিবল, আর সিওপিডির চেঞ্জটা হচ্ছে ইরিভার্সিবল। এটা হচ্ছে একদম বেসিক ডিফারেন্স। আরেকটা হচ্ছে অ্যাজমায় যে প্রদাহটা হচ্ছে সেটা হচ্ছে ইসোনোফিলিক ইনফ্ল্যামেশন, অর্থাৎ আমাদের যে রক্ত যে কণিকাগুলো আছে, হ্যাঁ, ইসোনোফিল নামের যে কণিকাটা আছে সেটা থেকে প্রদাহটা হয়। আর সিওপিডির প্রদাহটা হচ্ছে নিউট্রোফিলিক ইনফ্ল্যামেশনস, সেটা আরেকটা টাইপের। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন চিকিৎসা দেব, চিকিৎসাও কিন্তু আলাদা। যদিও সবাই দেখছে যে অ্যাজমা তো ইনহেলার ইউজ হচ্ছে, সিওপিডিও তো ইনহেলার ইউজ হচ্ছে, কিন্তু দুইটা ইনহেলারের বেসিক্যালি ডিফারেন্স আছে। সেই জন্য অ্যাজমার ইনহেলার সিওপিডিতে কাজ করবে না, সিওপিডি ইনহেলার অ্যাজমাতে ভালো কাজ করবে না। সেই জন্য আমাদেরকে চিকিৎসক হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে অ্যাজমা সিওপিডিকে আলাদা করে ফেলা, যাতে করে পেশেন্টকে আমরা সঠিক চিকিৎসা দিতে পারি। অবশ্যই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি মাত্র বললেন। দেখা যায় যে বিশেষ করে অনেকেই আছে যারা ফার্মেসি থেকে ওষুধ নিচ্ছে এবং ওষুধগুলো গ্রহণ করছে। তো একটু জানতে চাই, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিসংখ্যানের কথা যখন বলি, আমরা বিশ্বজুড়ে অনেক পরিসংখ্যান দেখি, কিন্তু আমাদের দেশের ভেতরে যে পরিসংখ্যানটি এক্ষেত্রে কিছু ঘাটতি থাকে। আমরা জানি যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন এক্ষেত্রে কাজ করেছে এবং বর্তমানেও কাজ করে যাচ্ছে। তো একটু সেই ব্যাপারটি জানতে চাই যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন এখানে সিওপিডি রোগের চিকিৎসার ক্ষেত্রে কি ভূমিকা রেখেছে। আমরা লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে সিওপিডির সার্ভে করেছি। আমরা দুইটা সার্ভে করেছি অলরেডি, একটা 1999 আর একটা 2010-এ আমরা দুইটা সার্ভে করেছি। এবং ওইটাতে আমরা দেখেছি আমাদের দেশে অলমোস্ট 7% মতো সিওপিডি পেশেন্ট আছে আমাদের দেশে, কিন্তু কম না কিন্তু। এবং আমরা দেখেছি আমাদের গ্রামে সিওপিডির সংখ্যা অনেক বেশি মহিলাদের মধ্যে পুরুষের তুলনায়। এবং আমরা এই সার্ভে করার সময় আমরা প্রচুর পেশেন্টকে চিকিৎসা দিয়েছি পাশাপাশি লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে। শুধু তাই নয়, আমরা এই সার্ভের সময় প্রত্যেকটার উপজেলা ডিস্ট্রিক্ট লেভেলে আমরা এই সিম্পোজিয়াম করেছি, সেমিনার সিম্পোজিয়াম করেছি। এবং আমরা শুধু তাই না, আমরা সিওপিডি ডায়াগনোসিসের জন্য স্পাইরোমেট্রি যে মেশিনটা আছে, আমরা চিকিৎসকদেরকে বলেছি এটা প্রত্যেকের চেম্বারে রাখার জন্য, যাতে করে স্পাইরোমেট্রি দিক করে তারা সিওপিডি ডায়াগনোস করতে পারে। আমি যে কথাটা বললাম যে রিভার্সিবল ইরিভার্সিবল, এই দুটা দেখতে হলে তো স্পাইরোমেট্রি লাগবে। সুতরাং আমরা কিন্তু চিকিৎসকদেরকে এই উপজেলা লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে আমরা সেমিনার সিম্পোজিয়াম করে তাদেরকে অ্যাওয়ার করেছি, যাতে করে তারা তাদের সিওপিডি পেশেন্ট ইজিলি ডায়াগনোস করতে পারে। অর্থাৎ সিওপিডি পেশেন্টকে শুধু ঢাকা চট্টগ্রাম আসতে না হয়, অর্থাৎ গ্রামে বসেই তার চিকিৎসা দেওয়া সম্ভব। তার কারণ হচ্ছে সিওপিডি যেই পেশেন্ট ভুগছে সে তো 4 চিকিৎসকের কাছে বারবার যেতে হবে, অর্থাৎ বছরে 2বার হলেও যেতে হবে তাকে। সুতরাং সে যদি তার উপজেলার ডিস্ট্রিক্ট লেভেলের চিকিৎসক পেয়ে থাকে হাসপাতালগুলোতে, তাকে তো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা দৌড়াদৌড়ি করতে হয় না। সুতরাং তার পক্ষে সেখানে বসেই চিকিৎসা নেওয়া সম্ভব। সেই জন্য আমরা লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেকগুলো কাজ আমরা করেছি, এবং যেটার সাথে আপনিও যুক্ত ছিলেন বিভিন্ন সময়ে। এবং এই ইয়েতে রিসেন্টলি আমরা আরেকটি স্টাডি করব, যেটাকে আমরা বলি যে বার্ডেন অফ অবস্ট্রাকটিভ লাং ডিজিজ বাংলাদেশে কত আছে দেখার জন্য আমরা একটা সার্ভে করব। এবং সেই সার্ভের আমরা প্রটোকলও ঠিক করে ফেলেছি। আমরা খুব সহসা এই বছর অথবা আগামী বছর এই সার্ভেটা শুরু করব। আমরা দেখব যে এখন আমাদের সিওপিডি পেশেন্ট কতটুকু বেড়েছে। আমরা দুটো সার্ভে যখন করি আমরা দেখেছি যে 99-এ যে পরিমাণ সিওপিডি পেশেন্ট ছিল, 2010-এ সেটা বেশ বেড়ে গেছে, কিন্তু 3 থেকে 4%।
বাই দিস টাইম হয়তো আরও বেশি বেড়ে যাবে। সারা বিশ্বে ক্রমবর্ধমান হইতে সিওপিডি পেশেন্ট কিন্তু বাড়ছে। আমরা সিওপিডিকে এখন ওয়ার্ল্ডে 7 নম্বর হিসেবে বলা হয়ে থাকে মৃত্যুর কারণ হিসেবে, এবং বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে আগামী 2030 সালে সিপিডি উইল বি দ্য 3rd লিডিং কজ অফ ডেথ, যদি এভাবে চলতে থাকে। জি, অর্থাৎ 3 নম্বরে এসে দাঁড়াবে। তার মানে দেখা যাচ্ছে যে এটা কত বেশি মরণঘাতী। সেই জন্য আমরা লাংঘোষের পক্ষ থেকে খুব চেষ্টা করছি যে আমাদের দেশে যত তাড়াতাড়ি এটাকে নিয়ন্ত্রণ করা যায় তত বেশি আমাদের পেশেন্টরা এর বেনিফিটটা পাবে। এই নিয়ন্ত্রণের জন্য তো প্রথমে প্রয়োজন রোগটি নির্ণয় করা। তো রোগটি নির্ণয় করার জন্য উপসর্গের কথা আপনি বললেন, এরপরে আসি কিছু পরীক্ষার কথা। আমরা শুনেছি স্পাইরোমেট্রি করতে হয়, কিন্তু এর পাশাপাশি আর কি করতে হয়? সিওপিডির জন্য সবচেয়ে কার্যকরী পরীক্ষা হচ্ছে স্পাইরোমেট্রি। আর পাশাপাশি আমরা এক্সরে করে থাকি সিওপিডি ডায়াগনোসিসের জন্য না, এক্সরে করে থাকি তার সিওপিডির সাথে অন্য কোনো সমস্যা আছে কিনা। এর কারণ হচ্ছে যারা সিওপিডি পেশেন্টে ভুগে ওনাদের কিন্তু বডি ইমিউনিটি কম থাকে, সেই জন্য এদের মধ্যে টিউবারক্লোসিস হয়, এনাদের মধ্যে নিউমোনিয়া হয়। এদের মধ্যে অনেকেরই সিওপিডির কারণে এমফাইসেমাটাইস চেঞ্জ হয়ে নিউমোথোরেক্স ডেভেলপ করে, অর্থাৎ ফুসফুসের বাইরে বাতাস জমে যায়। এবং সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে ম্যালিগন্যান্সি, লাং ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি, সেই জন্য আমরা তাদেরকে এক্সরে করতে বলি। এই বেসিক এই কয়েকটা পরীক্ষা করলে কিন্তু সিওপিডি ডায়াগনোস করা সম্ভব। কিন্তু অর্থাৎ এই পরীক্ষাগুলো সিটি স্ক্যানের খুব একটা রোল নাই, সিটি স্ক্যান খুব সিওপিডি ডায়াগনোসের জন্য প্রয়োজন হয় না। বেসিক টুলই হচ্ছে স্পাইরোমেট্রি, যেটা করে সিওপিডি ডায়াগনোস করা খুব সহজেই সম্ভব। এবং এই টুলগুলো আমাদের উপজেলা লেভেলেও আছে, ডিস্ট্রিক্ট লেভেলে তো আছেই, হাসপাতালগুলো তো আছেই। সুতরাং আমাদের চিকিৎসকরা সিওপিডি ডায়াগনোসিস করার জন্য স্পেশাল কোনো টুলের প্রয়োজন নেই। অর্থাৎ সেই উপজেলা এবং ডিস্ট্রিক্ট লেভেলে বসেই ডায়াগনোসিস করা সম্ভব এবং চিকিৎসা দেওয়া সম্ভব। শুধুমাত্র সিওপিডি হয়েছে কিনা এটা জানার জন্য পেশেন্টের সাথে কথা বলতে হবে আর এই পরীক্ষাগুলো করতে হবে। এই পরীক্ষাগুলো করার জন্য তো বর্তমানে আপনি বলেছেন যে উপজেলা পর্যায়ে ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের রোগীরা যারা আসে তারা উপজেলা দেখা যায় যে তারা পরীক্ষা করতে চায় না, তারা সরাসরি চিকিৎসা নিতে চায়। তো এই ব্যাপারটি কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমাদের রোগীদের একটু টেন্ডেন্সি আছে, ডাক্তার সে পরীক্ষা লিখে দিল, চিকিৎসা তো দিল না। এটা আমি মনে করি যে রোগীদের একটা ভ্রান্ত ধারণা। কারণ ডাক্তার সাহেব প্রথম দেখায় তাকে কি চিকিৎসা দেবে, ডাক্তার সাহেব তো জানেই না তার কি সিওপিডি নাকি তার অ্যাজমা নাকি আদার দেন অ্যাজমা সিওপিডি। সুতরাং পরীক্ষা না করে ডায়াগনোস করা সম্ভব না। সেজন্য আমি আমাদের রোগীদেরকে বলবো, ডাক্তার যখন কোনো পরীক্ষা দেবে দয়া করে ওটা করুন, করে ডাক্তারের তারপরে চিকিৎসকের শরণাপন্ন হন, তাহলে চিকিৎসকের পক্ষে চিকিৎসা দেওয়াটা সহজ হবে এবং আপনার রোগটাও ডায়াগনোসিস হবে, আপনি বেনিফিট পাবেন। যখন রোগীরা খুব বেশি চাপাচাপি করে যে আমাকে 2টা ওষুধ লিখে দেন, আমি এখন পরীক্ষা করাবো না, তখন ডাক্তার সে বাধ্য হয়ে ওষুধটা লিখে দেয়। তাতে করে পেশেন্ট বেনিফিট পায় না, না পাওয়ার পর্যন্ত সে তার সব ক্ষোভগুলো ঝাড়ে চিকিৎসকের উপরে, যে চিকিৎসকের কাছে গেছিলাম অমুকের কাছে, আমাকে ওষুধ দেখে আমার কোনো উপকার হয়নি, কিন্তু তাকে যে পরীক্ষা করতে বলা হলো সে যে করবে না এইটার দায়িত্ব সে কিন্তু নিতে রাজি না। সেজন্য আমি মনে করি যে আমাদের রোগীদেরকেও সচেতন হতে হবে এবং চিকিৎসকরাও একটু সফটওয়্যার তাকে যদি বলে, আমরা সবাই যদি বলি যে আপনার চিকিৎসা নেওয়ার আগে আপনার রোগটা ধরা পড়াটা খুবই জরুরি, আপনি এই পরীক্ষাটা করেন, এটা সরকারি হাসপাতালগুলোতেই হয়, এখানে আপনি করেন, আপনি করে পরবর্তী অবস্থায় আসেন, আমি আপনাকে চিকিৎসা দিলে আপনি অবশ্যই ভালো থাকবেন। একটা জিনিস মনে রাখতে হবে, শুধুমাত্র আমাদের দেশেই রোগীরা গিয়ে চিকিৎসকের চেম্বারে ভিড় করে চিকিৎসককে বাধ্য করে চিকিৎসা ব্যবস্থা লেখার জন্য। পৃথিবীর কোথাও এই ধরনের সাংস্কৃতিক প্রচলন নেই। পৃথিবীর সব দেশেই রোগীরা চিকিৎসকের কাছে গিয়ে আস্থার সহিত চিকিৎসকের চিকিৎসাটা গ্রহণ করে এবং তার আগে যে চিকিৎসক যে পরীক্ষাটা করতে দেয় সেটা করে সে চিকিৎসাটা নেয়। শুধু আমাদের দেশে উপজেলা লেভেলে তো সরকারি চিকিৎসক দিয়ে চিকিৎসা দেওয়া অত্যন্ত কঠিন বলবো আমি। এখানে প্রথম কথা হচ্ছে রোগী কোনো নিয়মকানুনের ধার ধারে না। সে যদি পলিটিক্যালি বায়াসড হয় তাহলে তো কথাই নেই, সে তো ডাক্তারকে 2 পয়সার পাত্তাই দেয় না। সেকেন্ড হচ্ছে সে যদি উপজেলার চেয়ারম্যান মেম্বার গ্রুপ হয় তাহলে তো ডাক্তার রক্ষাই নেই। অর্থাৎ আমি নিজে যখন উপজেলাতে কাজ করেছি, সে তো অনেক আগের কথা, 85-86 দিককার কথা আমি বলছি, সে তো অলমোস্ট প্রায় 40 বছর আগের কথা আমি বলছি।
সেই 40 বছর আগে সে উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ম্যাজিস্ট্রেট, ওসির যে দাপট আমি দেখে এসেছি, সেখানে সত্যিকার অর্থে একজন চিকিৎসকের পক্ষে চিকিৎসা দেওয়া দুরূহ একেবারে আমি বলবো। আমি মনে করি যে এই চিকিৎসা ব্যবস্থা আমূল পরিবর্তন করতে হবে সরকারি হাসপাতালগুলোতে। শুধু তাই নয়, আমি মনে করি যে এটার জন্য একটা বাহিনী তৈরি করতে হবে এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। অবশ্যই আমি মনে করি যে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনীর মতো চিকিৎসকদের চিকিৎসা দেওয়ার আগে যে ফর্মালিটিসগুলো সেগুলোকে শুধু নিয়ন্ত্রণ করার জন্য আমি মনে করি প্রত্যেক ডিস্ট্রিক্ট, উপজেলা লেভেলে একটা বাহিনী নিয়োগ করা উচিত। অবশ্যই নিরাপত্তা বাহিনী ডেফিনেটলি। এবং এটা ছাড়া একজন চিকিৎসকের পক্ষে উপজেলা না, ডিস্ট্রিক্ট লেভেলেও চিকিৎসা দেওয়া সম্ভব না। আমি দেখেছি উপজেলা লেভেল, আমি এমনও ফেস করেছি, চেয়ারম্যান সাহেব তখন উপজেলা চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান সাহেব এসে বলছে আমার বাবা অসুস্থ, আপনাকে এখনই যেতে হবে। এই যে তার আবদার, এই আবদারটাকে ফেস করে তাকে বোঝানো যে আমি এখন অফিসে হাসপাতালে রুগী দেখছি, এখন আপনার বাবাকে দেখার কোনো ওয়ে নাই, আপনি নিয়ে আসেন, আমি অবশ্যই দেখে দেব। এই যে আবদারটুকু, এই আবদারটুকু চিকিৎসকের পক্ষে তাকে বোঝানো অত্যন্ত ডিফিকাল্ট আমি মনে করি। সুতরাং এই সব কিছু মিলে আমি মনে করি যে কথাগুলো বললেন, আমি মনে করি যে আমাদের চিকিৎসা ব্যবস্থার চিকিৎসা না পাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে এগুলো। কিন্তু এই চিকিৎসা ব্যবস্থাকে চিকিৎসার মধ্যে আনতে হলে ডেফিনেটলি আগে চিকিৎসককে প্রোটেকশন দিতে হবে, আদারওয়াইজ এই দেশে চিকিৎসা করা সম্ভব না। জি, আমরা নিয়ে আরো কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে এখানে আমরা কথা বলছি সিওপিডি এই রোগটি নিয়ে। সিওপিডি রোগের চিকিৎসা নিয়ে কথা হচ্ছিল, চিকিৎসাটি গ্রাম অঞ্চলে কিভাবে পাওয়া যায় সে নিয়ে কথা হচ্ছিল। তো আমাদের দেশে যেহেতু রোগীরা আছে এবং রোগীরা অপেক্ষাকৃতভাবে তারা গরিব, তাদের ক্ষেত্রে যখন চিকিৎসার ব্যয়টার কথা বলা হয়, বিশেষ করে এই ধরনের ঔষধের কথা বলা হয়, তারা ঘাবড়ে যায় এবং প্রথমেই যে প্রশ্নটি করে, এই চিকিৎসা কতদিন চলবে, এই চিকিৎসা আসলে কতদিন চলতে হবে। সিওপিডি তো যেহেতু একটা ক্রনিক ডিজিজ এবং এটা যেহেতু একটা লাইফ লং ডিজিজ, চিকিৎসাটা লাইফ লং নিতে হবে, এটা তো মাঝে মধ্যে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা যদি চিকিৎসাটা লাইফ লং তাকে নিতে বলি, তাহলে কিন্তু তার ওষুধের পরিমাণটা কমে যাবে আস্তে আস্তে। অর্থাৎ শ্বাসনালীর প্রদাহ যত কমবে ততবারই তার সিমটমটা ইমপ্রুভ করবে এবং ওষুধের মাত্রাও কমে যাবে। কিন্তু তাকে চিকিৎসা সারা জীবনে নিতে হবে। আর যদি আমরা বন্ধ করে দিই মাঝপথে, তাহলে ইনফ্ল্যামেশন হয়ে শ্বাসকষ্ট আরও প্রকট হবে এবং আরও কমপ্লিকেটেড হবে এবং আরও বেশি চিকিৎসা লাগবে। সেজন্য আমাদের যেটা উচিত আমি মনে করি সেটা হলো যে রুগীকে কনভিন্স করা যে আপনার সিওপিডি হয়েছে, এটা দীর্ঘমেয়াদী রোগ, ইনিশিয়ালি হয়তো একটু বেশি ওষুধ লাগবে, এবং আপনি যদি নিয়মকানুন মানে ধূমপান যদি ছেড়ে দেন এবং যদি মাস্ক পরে থাকেন, প্রপার প্রোটেকশনটা যদি নেন, ইয়ারলি যদি ভ্যাকসিন নিয়ে নেন, তাহলে আপনার যে ইয়ারলি যে সিওপিডির যে উঠা বাড়া কমা, যেটা এক্সাজারবেশন আমরা বলে থাকি, এটা যদি না হয়ে থাকে তাহলে তার পক্ষে স্বল্প মাত্রায় ওষুধ নিয়ে স্বল্প খরচে তার লাইফ নিয়ন্ত্রণ করা সম্ভব। জি, তো এই যে রোগটির চিকিৎসা হচ্ছে, দেখা যায় যে অ্যাজমার ক্ষেত্রে যদি বলি তাহলে এটি কিছুটা বংশগত ব্যাপার রয়েছে। সিওপিডির ক্ষেত্রে কি এরকম কোনো ব্যাপার আছে? সিওপিডিতে এখন বলা হচ্ছে জেনেটিক একটা প্রিডিসপোজিশন আছে, অর্থাৎ একজন মানুষ যে জেনেটিক্যালি প্রিডিসপোজ থাকে তাহলে তার এক্সপোজড হলে তার সিওপিডি হওয়ার সম্ভাবনা বেশি। অনেকে হয়তো বলে যে আমার বন্ধু ডেইলি 10 প্যাকেট সিগারেট খায়, তার তো সিওপিডি হয় নাই, কিন্তু আমি ডেইলি 1 প্যাকেট সিগারেট, আমার তো সিওপিডি হলো। ডাক্তার, এটার উত্তরটা কি? এটার উত্তর হচ্ছে তার বন্ধু জেনেটিক্যালি প্রিডিসপোজড না, কিন্তু ইনি হচ্ছে জেনেটিক্যালি প্রিডিসপোজড। ইনি যেহেতু জেনেটিক্যালি প্রিডিসপোজড, সেজন্য ওনার 1 প্যাকেট সিগারেটে যথেষ্ট সিওপিডি করার জন্য। উনি যেহেতু জেনেটিক্যালি প্রিডিসপোজড না, উনি সিগারেট খাওয়ার কোনো শ্বাসকষ্ট হচ্ছে না, অর্থাৎ সিওপিডি হচ্ছে না। তার মানে এই নয় যে বেশি পরিমাণ সিগারেট খেলে শ্বাসকষ্ট হবে না, তা কিন্তু না। অর্থাৎ ইন্ডিভিজুয়াল কিছু ভেরিয়েশন আছে, তার মধ্যে জেনেটিক একটা কারণ, আর পাশাপাশি এনভায়রনমেন্ট একটা কারণ। সে সিগারেট খাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম সে বায়োমাস ফুয়েল এক্সপোজার হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম সে এনভায়রনমেন্টাল পলিউশনের মধ্যে কাজ করছে। তিনটা জিনিস এসে এখানে
তার সিওপিডি ত্বরান্বিত করছে। অন দি আদার হ্যান্ড একজন জেনেটিক্যালি প্রিডিসপোজড, উনি সিগারেট খাচ্ছেন না, উনি এনভায়রনমেন্টাল পলিউশনে যাচ্ছেন না, অকুপেশনাল এক্সপোজারে যাচ্ছেন না, তাহলে ওনার সিওপিডি হবে না। সুতরাং সিওপিডি হচ্ছে একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, সেখানে জেনেটিক প্রিডিসপোজিশনের একটা কন্ট্রিবিউশন আছে, স্মল কন্ট্রিবিউশন আছে। মোস্ট অফ দ্য কন্ট্রিবিউশন ইজ দ্য exposure to the environmental pollutions, occupational exposure, smoking, biomass fuel. জি, ধন্যবাদ। আমরা এই যে বিভিন্ন ধরনের এক্সপোজারের কথা শুনলাম যে বিভিন্ন কারণে হচ্ছে, এর মধ্যে ধূমপান সবচেয়ে বড় একটি কারণ। আমাদের দেশে অনেকেই আছে যারা নিজেরা ধূমপান করছে না কিন্তু পরোক্ষভাবে ধূমপানের শিকার। তো এই পরোক্ষ ধূমপায়ীদের ক্ষেত্রে এই ঝুঁকিটা কতটুকু? পরোক্ষ ধূমপায়ীদের ঝুঁকি কিন্তু সমান, আরও বেশি বলবো আমি। তার কারণ হচ্ছে আমি স্মোকিং যখন করলাম, আমি যখন এক্সেল করলাম, সেখানে কিন্তু আমার এই ধোঁয়ার সাথে আমার কার্বন মনোক্সাইডও বেড়ে গেল, সেটাও কিন্তু আরেকজন নিচ্ছে কিন্তু। সুতরাং পরোক্ষ ধূমপান এবং প্রত্যক্ষ ধূমপান দুটা কিন্তু সমানভাবে দায়ী সিওপিডি করার জন্য। সেই জন্য আজকাল উন্নত বিশ্বে কিন্তু যারা স্মোকিং করে তার স্মোকিং জোনটা আলাদা, এবং তাদের স্মোকিং জোনের মধ্যে সে স্মোক করতে পারে ইচ্ছা মতো, যাতে করে আরেকজন যে নন স্মোকের সেটা এক্সপোজ না হয়। ইভেন আজকাল হোটেলগুলোতেও কিন্তু নন স্মোকিং জোন আছে, আপনি ইচ্ছা করলে চুজ করতে পারেন নন স্মোকিং জোনটা। সুতরাং পরোক্ষ ধূমপান যেহেতু, প্যাসিভ স্মোকিং যেহেতু সিওপিডির অন্যতম একটা কারণ, সেজন্য কিন্তু এগুলো সৃষ্টি হয়েছে। এই যে স্মোকিং জোন, স্মোকিং এরিয়া, এই জন্য কিন্তু এগুলো সৃষ্টি হয়েছে, যাতে করে আপনি যারা আমরা যারা ধূমপাই না, আমরা যাতে এক্সপোজড হয়ে, প্যাসিভলি এক্সপোজড হয়ে আমার যাতে সিওপিডি না হয়, সেই জন্য এগুলো তৈরি করা হয়েছে। সুতরাং প্যাসিভ স্মোকিং অ্যান্ড স্মোকিং দুইটা কিন্তু সমানভাবে সিওপিডির জন্য দায়ী। জি, আপনি শুরুতে বলেছিলেন যে আমাদের দেশে যারা লাকড়ি চুলায় রান্না করছে, খড়ি চুলায় রান্না করছে, তাদেরও এই ধরনের ঝুঁকিতে আছে। তাহলে যেহেতু আমাদের দেশে এখনও সব ধরনের ফ্যাসিলিটিগুলো নেই, তাদের ক্ষেত্রে কি করণীয়? হ্যাঁ, এটা তো একটা মানে খুবই ভ্যালিড কোশ্চেন, যে আমাদের যে ফিমেল যারা আছে তারা তো জানেই না আসলে বেসিক্যালি তার যে সিওপিডি সেটাও সে জানে না। শুধুমাত্র শীতকালে খুক খুক করে কাশতে থাকে, তারপরে প্রতি সিজনে কাশি হয়, সে ভুগতে থাকে, ওষুধ খায়, দোকানদার থেকে ওষুধ নিয়ে আসছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, অনেকে হয়তো ইনহেলার নিচ্ছে। এখান থেকে পরিত্রাণের উপায় হচ্ছে, আমরা যদি যদি সমর্থবান হয় তাহলে আমরা খড়ি চুলাটা অ্যাভয়েড করার চেষ্টা করব, যদি সমর্থবান হয়। সেটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, বিশেষ করে আমাদের গ্রামেগুলোতে। সেই ক্ষেত্রে আমরা বলি যে চুলাগুলোকে আমাদের যেমন সায়েন্স ল্যাবরেটরিতে যে বন্ধু চুলা পাওয়া যায়, সেই চুলাগুলো যদি সে ব্যবহার করে তাহলে তার এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। পাশাপাশি সে যদি তার যে পরিবেশটা আছে সেখানে যে হচ্ছে সেই পরিবেশটাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাহলে কিন্তু তার সিওপিডি কমে যাবে। আর যদি সুষম খাদ্য খায়, যে এখানে কিন্তু ডায়েটের একটা মেজর রোল আছে কিন্তু, যে সে যদি ব্যালেন্স ডায়েট খায়, সুষম খাদ্য খায়, গ্রিন ভেজিটেবল, লিফি ভেজিটেবল খায়, তাহলেও কিন্তু সিওপিডি প্রকোপটা অনেকাংশে কমে যাবে। সুতরাং চুলার ব্যবহারটাকে তাকে অবশ্যই বাদ দিতে হবে, এটা একদম প্রাইম একেবারে। এটা বাদ দিয়ে বাকিগুলো করলে লাভ হবে না। ওইটা প্রথমে বাদ দিয়ে অথবা ওটাকে অন্য ফর্মে যদি কনভার্ট করে যেতে, সিওপিডির পরিমাণ অবশ্যই কমে যাবে। ধন্যবাদ। আমরা বিভিন্ন কারণগুলো শুনলাম, চিকিৎসার কথাও কিছুটা শুনলাম। চিকিৎসার ক্ষেত্রে ইনহেলারের একটা বড় ভূমিকা রয়েছে। আমাদের এখন পর্যন্ত যারা রোগী রয়েছে তাদের ক্ষেত্রে এই ইনহেলার নিয়ে একটা ভয় কাজ করে, যে ইনহেলার শুরু করলে ইনহেলার ছাড়া যাবে না। অথচ চিকিৎসার ক্ষেত্রে আপনি বলেছেন যে সিওপিডি রোগের চিকিৎসা প্রায় সারা জীবনই নিতে হয়। তাহলে এই যে যারা ইনহেলার ব্যবহার করতে একটু ভয় পান, তাদের জন্য আপনার পরামর্শ কি? ইনহেলার তো হচ্ছে ওষুধ দেওয়ার একটা মাধ্যম মাত্র। আমরা যেরকম ট্যাবলেট খাই, সিরাপ খাই, ওরকম ইনহেলার জাস্ট ওষুধ দেওয়ার একটা মাধ্যম। ইনহেলার নিলে ছাড়া যাবে না, কথাটা তো সত্যি, কারণ তার তো সিওপিডি একটা ক্রনিক ডিজিজ, তাকে ইনহেলার ইউজ করতেই হবে। তাকে এটা কনভিন্স করতে হবে যে ইনহেলার হচ্ছে ওষুধ দেওয়ার একটা মাধ্যম। এটাতে সুবিধা হচ্ছে ওষুধের পরিমাণ লাগছে কম, ওষুধটা সরাসরি শ্বাসনালীতে যাচ্ছে, সরাসরি ওখানে কাজ করছে, পার্শ্ব প্রতিক্রিয়া কম। সুতরাং আপনি এটা নিলে অবশ্যই ভালো থাকবেন। আপনি যদি ট্যাবলেটও দিই আমি, সেটাও তো সারা জীবন আপনি খেতে হবে, ওটাতে কিন্তু পরিমাণ অনেক বেশি লাগবে। ইনহেলার যদি তাকে আমরা কনভিন্স করতে পারি, সেটা হচ্ছে বেস্ট ওয়ে। আমরা যদি পেশেন্টের কয়েকটা উদাহরণ দিই, যে তাকে যদি বলি যে একজন পেশেন্টের হাই ব্লাড প্রেশার আছে, সে অথবা ওই রোগীরও হতে থাকতে পারে, আপনি প্রেশার ওষুধ এগুলো খাচ্ছেন না, আপনার লাইফ লং খেতে হবে। আপনার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস এগুলো খাচ্ছেন না, এক্স্যাক্টলি সিওপিডিকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে ইনহেলার লাইফ লং নিতে হবে। সেই ক্ষেত্রে ইনহেলার ইনিশিয়ালি যদি বেশি লাগে, পরবর্তী কমে যাবে আস্তে আস্তে। ইনহেলার নেওয়ার
ফ্রিকোয়েন্সিটা কমে যাবে, টাইমটাকে আমরা স্পেসিং করে দিতে পারবো, তাহলে কিন্তু যদি আমরা পেশেন্টকে ভালোভাবে কনভিন্স করতে পারি ডেফিনেটলি সে ইনহেলার নেবে। কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা কনভিন্স করলে কি হবে, মানে চিকিৎসকের থেকে তো বাংলাদেশের চিকিৎসকের সংখ্যা আরও বেশি, অর্থাৎ যারা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা চিকিৎসক হয়েছে তারা একটা গ্রুপ, আর যারা হচ্ছে চিকিৎসা পড়ে নাই কিন্তু অ্যাডভাইস দিচ্ছে তারা কিন্তু একটা বিশাল গ্রুপ। আবার আমাদের পেশেন্টরা চিকিৎসকের কথার চেয়ে ওইসব চিকিৎসকের কথা বেশি শুনে, অর্থাৎ যারা পড়ালেখা করে চিকিৎসক হয়নি কিন্তু হয়তো চায়ের দোকানে বসে আছে, সে তো ইনহেল, আরে তুমি এটা নিচ্ছ, আর এটা তো তোমার হার্টে গিয়ে এফেক্ট করবে, এই যে কথাটা বলে ফেললো তাকে, তারপর সে খারাপ হয়ে চিকিৎসকের কাছে আসলো। চিকিৎসক যখন বলে এটা নিচ্ছেন, বলেন আমি তো এটা বন্ধ করছি। কেন বন্ধ করছেন? এটা তো হার্টের সমস্যা করে। কে বলছে? আমার আরেকজন বলেছে। সে কি পাশ করা চিকিৎসক? বলেন না। এই যে অপচিকিৎসা, সেটাও কিন্তু একটা কারণ পেশেন্টকে ভয় দেখানোর জন্য। তার পাশাপাশি ফার্মেসির দোকানদার তো আছেই, যারা ফার্মেসিতে যারা ওষুধ বিক্রি করে তারা কিন্তু একটা, আমি বলবো যে প্রাইম রোল প্লে করে চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে। প্রাইম রোল প্লে করে এই জন্য, একজন রোগী প্রেসক্রিপশন যখন দেয় সে কিন্তু খুব মনোযোগ দিয়ে সেটা পরে সে সেটা দেখে যে কোনটা বিক্রি করলে তার লাভ বেশি হবে। সে কিন্তু চিকিৎসার প্রেসক্রিপশনে ওষুধ না দেখে সে দেখে এটার মধ্যে কোনটা বিক্রি করলে তার লাভ, সে কিন্তু সেটাকে বেশি হাইলাইট করে। হয়তো দেখা গেল সেটা একটা ভিটামিন, সে রোগীকে বলবে, যে রোগী যখন বলে যে আমার তো এত পয়সা নাই, কোনটা নিলে আমি বেশি উপকার পাবো, সে দেখবে যে ভিটামিনটা পেয়ে গেলে তার বেশি লাভ হবে, সে বলবে যে আপনি এটা এখন নিয়ে যান, পরবর্তী অবস্থায় অন্য ওষুধগুলো কিনবেন। সেটার উপর হাইলাইট করে রোগী কিন্তু ওটা নিয়ে বাড়ি চলে আসে এবং তার সমস্যা কমে না। হ্যাঁ, এবং তার সমস্যা কমে না। সুতরাং আমি মনে করি যে আমাদের দেশে চিকিৎসার যে স্টেপগুলো আছে এগুলো যতক্ষণ পর্যন্ত আমরা একেবারে মূলে যেতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদের পেশেন্টরা বেনিফিট আসলে পাবে না। আমরা দেখেছি যে এই ধরনের রোগী যারা রয়েছেন তারা চিকিৎসা নিচ্ছেন না, আবার ঘন ঘন তাদেরকে হাসপাতালেও আসতে হচ্ছে। বিশেষ করে সিওপিডি রোগীদের এই যে বারবার হাসপাতালে এসে ভর্তি হতে হচ্ছে, এর পিছনে কি কারণ? এর পিছনে প্রধান কারণ হচ্ছে যে সিজন যখন চেঞ্জ হয়, বিশেষ করে শীত থেকে গরম, গরম থেকে শীত, এই চেঞ্জের সময় সিওপিডি পেশেন্টের এনভায়রনমেন্টাল ফ্লাকচুয়েশনের কারণে ভাইরাসের প্রকোপ আমাদের দেশে বেড়ে যায়। তার ভাইরাল একটা অ্যাটাক হয়ে এটাকে আমরা বলি এক্সাজারবেশন অফ সিওপিডি। এই যে এক্সাজারবেশন হয় সেটা শ্বাসকষ্ট বেড়ে যায়, তার কাশি বেড়ে যায়, কফের পরিমাণ বেড়ে যায়, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায়, বুকে শোঁ শব্দ হয়, তখন সে ইমার্জেন্সিতে আসছে, নেবুলাইজার নিচে হাসপাতালে ভর্তি হচ্ছে, তারপরে ভালো হয়ে চলে যাচ্ছে। এই যে সে যে ভালো হয়ে চলে গেল, তাইলে তার ফুসফুস কিন্তু কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। অর্থাৎ আমি একটা উদাহরণ দিই, তার ফুসফুসের কথা তার আমি যদি মার্কিং করি, সে 10 নম্বরে আছে এবং 10 নম্বরে তার একটা অ্যাকিউট এক্সারভেশন হলো, সে হাসপাতালে আসলো, আসার পরে সে 8-এ নেমে গেল, অথবা 7-এ নেমে গেল তার ফুসফুসের কার্যক্ষমতা, কথা হ্যাঁ। সে যখন ভালো হলো, তার ফুসফুসের কাজ কখনোই 10-এ আবার ফেরত যাবে না, সেটা কিন্তু 8 থেকে 8.5 অথবা 9-তে যাবে, 10-এ কিন্তু কখনো ফেরত যাবে না। অর্থাৎ তার ফুসফুসের কাজটা কমে গেল। এরকম এক্সারভেশন যে বছরে 2-3টা হয়, তা তার কার্যক্ষমতা কমতেই থাকবে। সুতরাং যারা রেগুলার ওষুধ ব্যবহার করবে না, তার ফুসফুস দিন দিন খারাপের দিকেই যাবে। অর্থাৎ সিওপিডি পেশেন্টের ফুসফুস ভালো রাখতে হলে তাকে ডেফিনেটলি সারা বছর ওষুধ নিতে হবে, তাকে ভ্যাকসিনেশন নিতে হবে, তার যাতে কোনো অবস্থায় অ্যাকিউট এক্সারভেশন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জি, আমরা এ নিয়ে আরও কথা শুনবো। এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এই অনুষ্ঠানে আমরা আজকে কথা বলছি সিওপিডি রোগ নিয়ে। সিওপিডি রোগের চিকিৎসার ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আছে এবং তারপরেও রোগীদেরকে হাসপাতালে ভর্তি হতে হয় এবং সেটির পিছনের কারণ আপনি বললেন, এবং হাসপাতাল থেকে অনেককে অক্সিজেন গ্রহণ করতে হয়।
কাউকে কাউকে বলা হয় যে অক্সিজেনটা বাসায় নিয়ে গ্রহণ করতে হবে, তো এই ব্যবস্থাটি কেন? এই ব্যবস্থাটা হচ্ছে যেহেতু সিওপিডি একটা ক্রনিক ডিজিজ, এটা যখন আমরা যখন গ্রেডিং করি তখন আমরা দেখব স্টেজ 1 ABCD আছে, 1 2 3 আছে, বিভিন্ন স্টেজ আছে আর কি। এই স্টেজগুলোতে একটা পর্যায়ে গিয়ে তার ফুসফুস আর অক্সিজেন রক্তে সাপ্লাই দিতে পারে না। জি, আমরা বাতাসে যে 21% অক্সিজেনটা আমি গ্রহণ করি সেটা ফুসফুসে সাপ্লাই দিতে পারে না। সেই ক্ষেত্রে তাকে এডিশনাল অক্সিজেন দিতে হয়, অক্সিজেন সিলিন্ডার থেকে অথবা অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে অক্সিজেন দিতে হয়, যাতে করে তার ফুসফুসের যে 21%-এর পাশাপাশি আমাদের পিওর অক্সিজেন যাতে যায়, যাতে করে যে এই অক্সিজেনটা ইজিলি রক্তে যেতে পারে। সেজন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকিউট এক্সারবেশনের সময় হাসপাতালে আসলে কয়েকদিন অক্সিজেন নিলেই তার প্রয়োজন হয় না। কিন্তু যাদের স্টেজ 3 অথবা CD গ্রুপ যারা আছে তাদের ক্ষেত্রে আমরা আমাদের ভাষায় বলি লং টার্ম অক্সিজেন থেরাপি, জি, LTOT বলি আমরা। সেই লং টার্ম অক্সিজেন থেরাপিটা বাসায় নিতে হবে, অবশ্যই নিতে হবে। তার কারণ হচ্ছে এটা যদি আমরা তাকে না দিই তাহলে কিন্তু তার ফুসফুস থেকে রক্তে অক্সিজেন যাওয়ার পরিমাণটা কমে যাবে। যখন এটা কমে যাবে তখন সেটা অন্য অন্য অর্গানগুলোকে এফেক্ট করবে, জি, যার জন্য সিওপিডিকে এখন বলা হয় ইট ইজ এ মাল্টি সিস্টেম ডিজিজ, সিস্টেমিক ডিজিজ। আমরা সিওপিডিকে এতদিন জানতাম যে এটা একটা এয়ারওয়ে ডিজিজ, এয়ারওয়ে ডিজিজ আছেই, কিন্তু এটা যেহেতু অন্যান্য অর্গানকে এফেক্ট করে, অর্থাৎ হার্টকে এফেক্ট করতেছে, ব্রেনকে এফেক্ট করতেছে, কিডনি এফেক্ট করতেছে, লিভার এফেক্ট করতেছে, আমাদের যে ভাইটাল মাসেলগুলো, যে ভাইটাল অর্গানগুলো সেগুলো এফেক্ট করতেছে, সেই জন্য এটাকে এখন বলা হয় একটা সিস্টেমিক ডিজিজ। এই যে অক্সিজেন পরিমাণটা কমে যায়, কমার কারণে তার পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে, হার্ট ফেলিউর ডেভেলপ করে, তার কিডনি কারণে রেনাল ফেলিউর ডেভেলপ করে, তার লিভারের কারণে লিভারের কার্যক্রম করে, ব্রেন অক্সিজেনের পরিমাণ কারণে ডিমেনশিয়া ডেভেলপ করে, অর্থাৎ মাসেল অক্সিজেনের পরিমাণ কারণে মাসেল ওয়েস্টিং ডেভেলপ করে, অর্থাৎ পেশেন্টের অলমোস্ট অল অর্গান এফেক্টেড হয়। সেই জন্য সিওপিডি পেশেন্টকে যদি আমরা অক্সিজেন দিই তাহলে এই অর্গানগুলো আর এফেক্ট হয় না, তাহলে সে ভালো থাকে, তার যে অবসন্নতা সেটা কমে যায়, তার হার্ট ফেলিউরটা হয় না, তার পায়ে হাতে পানি আসে না, পেশেন্ট ভালো ফিল করে। সেই জন্য যাদের সি এবং ডি গ্রুপ অর্থাৎ 3rd স্টেজ সিওপিডি, তাদেরকে অক্সিজেন অবশ্যই বাসায় প্রেসক্রাইব করতে হবে, সেটা কিন্তু ওষুধের মতোই কার্যকর। তাহলে এই যে সিওপিডি থেকে পরবর্তীতে বিভিন্ন ধরনের জটিলতা হলেও সেগুলোর থেকে প্রতিরোধ করা সম্ভব। সিওপিডি রোগীদেরকে বলা হয় যে তাদেরকে ভ্যাকসিন নিতে হবে, তো ভ্যাকসিনগুলো কি কি নিতে হবে এবং কখন কখন নিতে হয়? আসলে ভ্যাকসিন কিন্তু সিওপিডির জন্য না, ভ্যাকসিনটা হচ্ছে সিওপিডি যাতে ডিটোরিয়েট না করে সেজন্য। আমরা জানি, যেটা কথা বললাম, আমাদের দেশে ফ্লু হয়, সিজনাল ফ্লুতে সিওপিডি পেশেন্ট এফেক্টেড হয়, ফ্লু ভ্যাকসিন আমরা সবাইকে প্রেসক্রাইব করব, সবাইকে। জি, আমরা বলবো যে প্রতি বছর যাতে সে শীতের আগে ফ্লু ভ্যাকসিনটা নিয়ে নেয়। পাশাপাশি আমাদের সিওপিডি পেশেন্টরা যাদের বডি ইমিউনিটি কমের কারণে তাদের নিউমোনিয়া হয়, এবং নিউমোনিয়াটা সিওপিডি ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ করে, অনেক অনেক ক্ষেত্রে সেটা লাইফ থ্রেটেনিং হয়, তাকে আইসিইউতে যেতে হয়, ইভেন অনেকে লাইফ সাপোর্টে যেতে হয়। সেই জন্য তাকে আমরা বলবো নিউমোনিয়ার ভ্যাকসিন নিয়ে নিতে। নিউমোনিয়ার ভ্যাকসিনটা 2 ধরনের আছে, কতগুলো হচ্ছে লাইফে একবার নিতে হয়, কতগুলো লাইফে একবার নেওয়ার 8 সপ্তাহ পর থেকে যে কোনো সময় নেওয়া যায়, এবং সেটা প্রতি 5 বছর পর নিতে হয়। আমরা যদি এই দুটো ভ্যাকসিন অন্তত দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের সিওপিডি পেশেন্টরা ইয়ারলি যে নিউমোনিয়া হওয়ার প্রবণতা কমে যাবে, আর ফ্লু হওয়ার কারণে যে সিওপিডির এক্সাজারবেশন হয় সেটা কমে যাবে। তাহলে কিন্তু সিওপিডির যে কথাটা বললাম ডিটোরিয়েশনটা, সেটা কিন্তু আর হবে না। সেই জন্য ভ্যাকসিনেশন এখন সারা ওয়ার্ল্ডে একেবারে ম্যান্ডেটরি সিওপিডি পেশেন্টের জন্য। আমরাও কিন্তু আমাদের দেশে আমরা ভ্যাকসিন পেশেন্টকে অ্যাডভাইস করে থাকি। জি, ধন্যবাদ। আমরা দেখেছি সিওপিডি রোগীদের ক্ষেত্রে এগুলোর পাশাপাশি চিকিৎসকরা বলেন যে তাদেরকে ব্যায়াম করতে হবে, এবং সেই ব্যায়ামটা ফুসফুসের ব্যায়ামের কথাই বলা হয়। তো ফুসফুসের ব্যায়ামটা আসলে এখানে কতটুকু জরুরি এবং কোথায় গিয়ে করতে হবে? এটাকে বলে রিহ্যাবিলিটেশন, আসলে পালমোনারি রিহ্যাবিলিটেশন। এটা কিন্তু সিওপিডির ক্ষেত্রে খুবই জরুরি। সিওপিডি না, শুধু যে কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন একটা ইম্পর্টেন্ট রোল আছে। রিহ্যাবিলিটেশনটা আমাদের দেশে যে সেন্টারগুলো আছে, সরকারি হাসপাতালে যে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টগুলো আছে, সেখানে করা যেতে পারে, যে কোনো সেন্টারে করা যেতে পারে, চিকিৎসক নিজেও দেখিয়ে দিতে পারেন। এটার অনেকগুলো অংশ আছে। একটা অংশ হচ্ছে
তার যাতে মাসেল ওয়েস্টিং না হয় সেটার জন্য করা, জি তারপরে তার লাংয়ের ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য করা। আরেকটা পার্ট হচ্ছে সিওপিডি একটা ক্রনিক ডিজিজ, তার সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে তাকে নিউট্রিশনাল কাউন্সিলিং করতে হবে। অর্থাৎ শুধু ফুসফুসের ব্যায়াম না, পাশাপাশি রিহেবিলিটেশন একটা বড় প্রোগ্রাম আসলে। এখানে রিহেবিলিটেশনের মধ্যে ফুসফুসের ব্যায়ামটা একটা পার্ট, আর বাকি পার্টগুলো হচ্ছে কাউন্সেলিং, সাইকোথেরাপি, সোশ্যাল রিহেবিলিটেশনস, তারপরে ইমিউনোথেরাপি যেটা বললাম, ভ্যাকসিনেশন, এগুলো সবই এর মধ্যে ইনক্লুডেড। এখানে কিন্তু কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট পার্ট। এই জন্য ইম্পর্টেন্ট পার্ট কারণ সিওপিডি পেশেন্টের ফ্যামিলি কাউন্সিলিং খুব বেশি জরুরি। কারণ সিওপিডি পেশেন্ট নিজে তো পেশেন্টই, তাকে তো আমরা কাউন্সিলিং করবই, পাশাপাশি তার ফ্যামিলিকে কাউন্সিলিং করতে হবে যে এটা একটা রোগ যেটা সারবে না, কিন্তু এটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব, সেই জন্য যাতে ফ্যামিলি তাকে সাপোর্ট দেয়, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ সাপোর্টটা কিন্তু যদি না পায় সে, তাহলে কিন্তু সে ফ্রাস্ট্রেট হয়ে যাবে। এই সাপোর্টটা মেন্টাল সাপোর্ট লাগবে, মেন্টাল সাপোর্ট লাগবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে, দুটি তো লাগবে। কারণ ফ্যামিলিকে আমাদেরকে কনভিন্স করতে হবে তার যে অসুখটা হয়েছে, এটা পাশাপাশি তাকে মেন্টালি সাপোর্ট দিতে হবে, নিউট্রিশন মেনটেন করতে হবে, আর তার পাশাপাশি তার চিকিৎসা দিতে হবে। এগুলো যদি আমরা করি, আর যে কথাটা বললেন যে রিহেবিলিটেশন, আমরা ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। ব্রিদিং এক্সারসাইজের মধ্যে কিছু আছে আপনার ফুসফুসের জন্য, যেগুলোকে আমরা বলি ডায়াফ্রামেটিক এক্সারসাইজ আছে, লাং প্যারেন্টাল এক্সারসাইজ আছে, তারপরে আমাদের ইন্টারকোস্টাল যে মাসেলগুলো আছে সেগুলো এক্সারসাইজ আছে। আপার দেখবেন সিওপিডি পেশেন্টের হাত পাগুলো শুকিয়ে যায়, জি, ওই জন্য লিম্ব এক্সারসাইজ, আপার লিম্ব এক্সারসাইজ, লোয়ার লিম্ব এক্সারসাইজ, এগুলো করে তাকে সতেজ রাখতে হবে। আমরা যদি এগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের সিওপিডি পেশেন্ট খুব নর্মাল লাইফ লিড করা সম্ভব। কিন্তু আমাদের দেশে সিওপিডি পেশেন্টরা চিকিৎসাই শুধু নেয়, রিহেবিলিটেশন প্রোগ্রাম করে যেতে চায় না। তার কারণ হচ্ছে দুটা কারণ, একটা হচ্ছে অনেকে জানে না, সেকেন্ড হচ্ছে অনেকে আবার সময়ও পায় না। তার কারণ হচ্ছে যে সিওপিডির সাথে কোথাও চাকরি করে নিশ্চয়, কোথাও তার ফাইন্যান্সিয়াল নিড আছে, ওই সময়টুকু তাকে বের করতে পারে না। তো আমি মনে করি যে সে যদি চাকরির পাশাপাশি অন্তত 2-1 দিন গিয়ে শিখেও আসে ব্যায়ামটা, নিজে যদি বাসায় প্র্যাকটিস করে, তাহলে কিন্তু তার পক্ষে সম্ভব নর্মাল লাইফ লিড করা। আমরা এ নিয়ে আরও কথা শুনবো, আমাদের আরেকটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে কথা হচ্ছে সিওপিডি রোগ নিয়ে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন, আমরা শুনেছি কিছুদিন আগে একটি প্রোগ্রামে যে পিটিএলডি বা পোস্ট টিউবারকুলার লাং ডিজিজ, এদের ক্ষেত্রে এই ফুসফুসে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছে। তো সিওপিডি রোগীদের ক্ষেত্রে কি এরকম কোনো কিছু করার সুযোগ আছে কি? হ্যাঁ, আমরা বাংলাদেশ লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে সিওপিডি পেশেন্টের জন্য আমরা ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে রিহেবিলিটেশন প্রোগ্রাম সম্পর্কে বিভিন্ন জায়গায় আমরা সেমিনার সিম্পোজিয়াম করেছি, যাতে করে আমাদের চিকিৎসকদেরকে আগে অ্যাওয়ার হতে হবে রিগার্ডিং রিহেবিলিটেশন। আমাদের চিকিৎসকরা বেশিরভাগই আসলে এই বিষয়ে সচেতন না, তারা জানে হয়তো বইপত্রে পড়েছেন, কিন্তু তারা সচেতন না। আমরা সেই জন্য অনেকগুলো প্রোগ্রাম করছি, যেই প্রোগ্রামগুলোর মধ্যে আমরা তাদেরকে হাতে কলমে দেখানোর চেষ্টা করছি যে রিহেবিলিটেশন প্রোগ্রামে কী কী ইনক্লুড করবে এবং কিভাবে করবে। এবং এটা কিন্তু পেশেন্টের সবসময় আসতে হবে তা কিন্তু না, আমরা কিন্তু টেলিকনফারেন্সের মাধ্যমে সেটা করা সম্ভব। একজন চিকিৎসক বসে, তার যদি পেশেন্টের কাছে একটা মোবাইল ফোন থাকে, ইন্টারনেট কানেকশন অথবা ডাটা যদি থাকে, তার যদি সে পেশেন্টের সাথে কমিউনিকেট করে, তাহলে কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু পেশেন্টের দেখা সম্ভব। এগুলো খুবই সিম্পল জিনিস, স্টেপিং করা, উঠা নামা, তারপরে কিছু ওয়েট লিফট করা, হ্যাঁ, খুব কঠিন কিছু না কিন্তু। অথবা 3 বল স্পাইরোমেট্রি আছে, যেটা দিয়ে করা যেতে পারে, অথবা অ্যারোবিকা কতগুলো ডিভাইস আছে, এগুলো দিয়ে এগুলো কিন্তু পেশেন্ট বাসায় বসেই করা সম্ভব। ইভেন যদি সে তার অফিসে থাকে সেটাও কিন্তু সম্ভব, অফিসের ফাঁকে, কাজের ফাঁকে সে করতে পারে কিন্তু। সুতরাং এটার জন্য দুটো জিনিস খুবই দরকার, একটা পেশেন্টের সদিচ্ছা, চিকিৎসকের সচেতনতা, পাশাপাশি পেশেন্টের সচেতনতা। এই তিনটা জিনিস যদি আমরা সমন্বিত করতে পারি, তাহলে কিন্তু রিহেবিলিটেশনের মাধ্যমে একটা সিওপিডি পেশেন্টকে স্টেজ 3 থেকে স্টেজ 2-তে নামিয়ে আনা সম্ভব। জি। তো আমরা রিহেবিলিটেশনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ দ্য আনইউজড অ্যালভিউলাই। অর্থাৎ আমাদের যে ফুসফুসে যে এমফাইসেমাটাস চেঞ্জ হয়,
সেখানে কিন্তু একটা অ্যালভিউলা বড় হয়ে গিয়ে পাশের অ্যালভিউলাটাকে চাপ দিয়ে কলাপস করে রাখছে সে। সুতরাং তার এমফাইসেমাটাস অ্যালভিউলাটা তো কার্যকর না, কিন্তু পাশের যে কার্যকরী অ্যালভিউলাটা আছে সেটা কিন্তু অকার্যকরী বসে আছে। তা আমরা যদি তাকে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে যদি ইনক্লুড করতে পারি, তাহলে সেটাকে রিক্রুট করতে পারি, অর্থাৎ সেই নিষ্ক্রিয় অ্যালভিউলাটাকে আমরা কার্যকারী নিয়ে আসতে পারি। তাহলে কিন্তু তার শ্বাসকষ্টটা কমে যাবে, রক্তে অক্সিজেনের পরিমাণটা বেড়ে যাবে। এটাকে বলে রিক্রুটমেন্ট। অর্থাৎ আমাদের অনেকগুলো অ্যালভিউলে আছে যেগুলো সিওপিডিতে নিষ্ক্রিয় থেকে যায়। তার কারণ হচ্ছে যেগুলো বড় হয়ে গেছে সেগুলোর চাপের জন্য সেগুলো, অর্থাৎ বায়ুর পরিমাণ বেশি থাকার কারণে ফুলে থাকার কারণে পাশেরগুলো নিষ্ক্রিয় হয়ে থাকে। আমরা যদি সেই ফুলাটাকে কমিয়ে দিতে পারি, যেটাকে আমরা বলি পার্সলি ব্রিদিং, অর্থাৎ পার্সলি ব্রিদিং করলে ওই বাতাসটা যদি বের হয়ে যায়, তাহলে কিন্তু পাশের অ্যালভিউলাটা বড় হয়ে অক্সিজেন ঢুকে অক্সিজেন মাত্রাটা রক্তে বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ আমাদের উদ্দেশ্যটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ দ্য ফাংশনাল পার্ট অফ দ্য লাং। এটা এমন তো না যে আমরা নতুন লাং সেখানে সৃষ্টি করবো, তা কিন্তু না। অর্থাৎ তার যে লাংটুকু আছে, যে সেই লাংটাকে কার্যক্ষমতা বাড়িয়ে দেওয়া, এটাই কিন্তু রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের গোল আসলে। তাতে করে কিন্তু যদি আমরা প্রপারলি করতে পারি, তাহলে কিন্তু আমরা দেখব যে আমাদের যে পেশেন্টটা আগে বাথরুমে গেলে শ্বাসকষ্ট হতো, তার কাপড় চোপড় পরতে গেলে শ্বাসকষ্ট হতো, গোসল করার পর শ্বাসকষ্ট হতো, নামাজের অজু করলে শ্বাসকষ্ট হতো, সেটা কিন্তু হবে না। সে কিন্তু অনেকটা ভালো ফিল করবে। সে বলবে আগে তো আমি মসজিদে যেতে পারতাম না, এখন আমি মসজিদে যেতে পারি। সে বলবে আগে আমি গোসল করলে হাঁপিয়ে, এখন আমি গোসল করলে হাঁপাই না। এটা সম্ভব যদি আমরা ওই রিক্রুট করতে পারি আমাদের সেই নন ফাংশনাল অ্যালভিউলাগুলোকে, তাহলে কিন্তু পেশেন্টের পক্ষে ডেফিনেটলি বেনিফিট পাওয়া সম্ভব। জি, আসলেই সেটি সত্যি। আমরা বলি যে প্রতিটি জীবনই মূল্যবান, অথচ সিওপিডি রোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 2030-এর মধ্যে এটি তৃতীয় প্রধান মৃত্যুর কারণ হতে যাচ্ছে। এই মৃত্যু ঝুঁকি কমানোর জন্য আমাদের যারা রোগী রয়েছে এবং রোগীর পরিবার রয়েছে তাদেরকে আসলে কি করতে হবে? এটার জন্য প্রথমত হচ্ছে সিওপিডিটাকে তার একটা যে রোগ সেই হিসেবে মেনে নিতে হবে, প্রথম কাজ। সেকেন্ড হচ্ছে সিওপিডির চিকিৎসাটা নিতে হবে। থার্ড হচ্ছে যে কারণগুলো সিওপিডির জন্য দায়ী সেগুলো থেকে সরে আসতে হবে। যেমন স্মোকিং একেবারে বন্ধ করতে হবে, বায়োমাস এক্সপোজার বন্ধ করতে হবে, এনভায়রনমেন্টাল পলিউশন থেকে বাঁচার জন্য মাস্ক ইউজ করতে হবে। পাশাপাশি সিওপিডিতে আক্রান্ত ফুসফুস যাতে করে নতুন করে আবার নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের শিকার না হয় সেই জন্য ভ্যাকসিন নিতে হবে। আর পাশাপাশি শুধু ওষুধ ব্যবহার নয়, সুষম খাদ্য অভ্যাস করতে হবে আর রিহ্যাবিলিটেশন করতে, অর্থাৎ ফুসফুসের ব্যায়াম করতে হবে নিয়মিতভাবে। তাহলেই কিন্তু একজন সিওপিডির পক্ষে দীর্ঘস্থায়ী নর্মাল জীবনযাপন করা সম্ভব। এবং ওই যেটা বললেন 3 নম্বর থেকে আমরা 3 নম্বরে আর পৌঁছবো না, আমরা 3 নম্বর থেকে দূরেই থাকবো সবসময়। জি, ধন্যবাদ। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে একটু জানতে চাই, বাংলাদেশ লাং ফাউন্ডেশন তো সিওপিডি রোগের বিরুদ্ধে সচেতনতার অনেক অনুষ্ঠান করেছে, অনেক ধরনের প্রোগ্রাম করেছে। তো বর্তমানে কি কি করছে বা কি কি করতে যাচ্ছে সেই ব্যাপারে একটু সংক্ষিপ্তভাবে। আমরা যেটা প্রথমে করতে চাচ্ছি, আমরা একটা সার্ভে করবো এখন যে আমাদের দেশে এখন সিওপিডি পরিমাণ কত, যেগুলো আমরা আরও 2 বার করেছি। পাশাপাশি আমরা ওয়ার্ল্ড সিওপিডি ডেতে আমরা ডাক্তারদেরকে একত্রিত করে 2টা জিনিস আমরা করি। একটা হচ্ছে স্পাইরোমেট্রি ট্রেনিং প্রোগ্রাম আমরা করি, যাতে করে সব চিকিৎসক স্পাইরোমেট্রি করে সিওপিডি ডায়াগনোসিস করতে পারে। এবং সিওপিডির চিকিৎসা যে নতুন যে চিকিৎসাগুলো বর্তমানে এসেছে সেগুলো আমরা আমাদের তরুণ চিকিৎসকদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এখন, যাতে করে তারা তাদের সিওপিডি পেশেন্টদেরকে চিকিৎসা দিয়ে পেশেন্টকে ভালো রাখতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।